একটা দেশের যাই বিনিয়োগ হবে তার শতকরা ন্যূনতম পক্ষে 96% হয় তার দেশের নিজস্ব সঞ্চয় থেকে। যে কোনো দেশ আপনার দেখেন, কোনো দেশেই সব ফরেন বিনিয়োগ আসে না। ওই 4% মতো বিদেশি বিনিয়োগ বা বিদেশি লোন নিয়ে আপনি বিনিয়োগ করতে পারেন। নর্মালি নিজস্ব সঞ্চয় থেকে নিজস্ব বিনিয়োগ হয় 96%। এখন বাংলাদেশে যদি গত আপনি 4 বছর দেখেন, আমাদের প্রতি বছরওয়ারি আপনি দেখবেন যে আমাদের মূল্যস্ফীতির হার মানে আমাদের মজুরির হাত থেকে বেশি। তো একটা দেশে যদি আপনি আয় করেন যা তার থেকে খরচ বেশি হয়, তাহলে তো সঞ্চয় কমে যাবে। 3 বছর আগে বা 4 বছর আগে বলতে বাংলাদেশের সঞ্চয় জিডিপির পার্সেন্টেজ অনুযায়ী ছিল প্রায় 32%। সেটা এখন কমে চলে আসছে গত বছর 30%। তো একটা দেশের সঞ্চয় কমে যায়, মানুষের আয় কমে যায়, সেখানে বিনিয়োগ বৃদ্ধি হবে, এটা তো কোনো যুক্তিযুক্ত কথা নয়। আচ্ছা, এটা অর্থনৈতিক যুক্তিতে পড়ে না। আচ্ছা, এটা আপনি অন্যভাবে যদি কিছু হয়, এখন সরকার যদি কয় যে চায় না আমাদেরকে অনেক ক্রেডিট দিবে, অনেক ইনভেস্টমেন্ট করবো, সেটা আলাদা জিনিস। কিন্তু এগুলি তো যত থিওরিটিক্যালি সেটা আসলে সম্ভব না। আপনি যেটি যত বলে তত তো হয় না। আমাদের দেশে তো আসলে হিউম্যান ক্যাপিটালটা আসলে কম, আবার ভৌত অবকাঠামোর দিক থেকে আমরা অনেকটা এগিয়ে, আমাদের স্কিল ট্রেনিং এর অভাব রয়েছে। সেক্ষেত্রে যদি বলা হয় যে আমাদের এই যে হিউম্যান ক্যাপিটাল এবং ইনোভেশনের বাংলাদেশ, সেটি আসলে আমরা পিছিয়ে আছি, সেদিক থেকে এটা থেকে উত্তরণের উপায় কি? এখন আপনি এটাকে উত্তোলন তো একটা, আপনাকে যদি হিউম্যানকে যদি আপনি হিউম্যান ক্যাপিটালে পরিণত করতে না পারেন, কিন্তু আমাদের দেশে সবাই কি চায়, 18 বছর হলেন যেভাবে হোক আপনি বললে বিদেশে চলে যাও, বিদেশে চলে যাও। কি জন্য? যে আপনি $300 থেকে $500 প্রতি মাসে পাঠাবেন। তো সে দেশে তো আর হিউম্যানকে হিউম্যান ডেভেলপমেন্ট করে, হিউম্যান স্কিল বাড়িয়ে, হিউম্যানকে ক্যাপিটাল পরিণত করার তো আপনার কোনো ধৈর্যও নাই, আপনার কোনো চিন্তাও নাই, কারণ যতটুকু আমি দেখি। এখন কত, হ্যাঁ বিদেশে যাওয়ারও একটা লাভ আছে, কারণ আপনি যখনই আপনার বাণিজ্য ঘাটতি যখন বাড়ে, তো সেটাকে যদি আপনি আপনার ব্যালেন্স অফ পেমেন্টে বা বিদেশের সাথে যে আর্থিক লেনদেন, সেই লেনদেনকে যদি আপনি করতে, এটা তো দুটো অ্যাকাউন্ট, একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে আমরা বলি চলতি হিসাব, আর একটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, আর্থিক হিসাব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। চলতি হিসাবে হলো 3টা জিনিস, একটা হলো আপনি কত এক্সপোর্ট করলেন আর কত ইম্পোর্ট করলেন, যে তফাৎটা হবে সেটা হলো ওই তফাৎটা আপনাকে পূরণ করতে হবে ফ্রম দ্য রিমিটেন্স দিয়া। তো এখন যেটা হচ্ছে বাংলাদেশে, আমরা রিমিটেন্সের উপরে দেখেন, আপনি দেশের উৎপাদনের উপরে যতটা নিউজ হয় তার থেকে অনেক বেশি খবরের কাগজে দেখবেন খবর প্রকাশিত হয় কত রিমিটেন্স আসলো, কত রিমিটেন্স আসলো, মনে হয় যে এটাই হলো অর্থনীতি। অথচ রিমিটেন্স অর্থনীতি কোনো সুযোগ না। রিমিটেন্স চলতি হিসাবের একটা মানে একটা সূচক তো না, একটা মানে হিসাবের একটা পার্ট। এখন যেটা হলো সেটা হলো যে তাহলে আপনাকে যদি বিনিয়োগ বৃদ্ধি করতে হয়, তাহলে আপনাকে সঞ্চয় বাড়াইতে হইব, সঞ্চয় বাড়াইতে হইলে দেশে উৎপাদন বাড়াইতে হবে এবং মজুরির হার বাড়াইতে হইব, অর্থাৎ সেটা করতে পারেন বিনিয়োগের মাধ্যমে। এখন বিনিয়োগ যদি না হয় তাহলে কী হবে, সেটা হলো দেশের জন্য মূল সমস্যা। বিনিয়োগ যদি না বাড়ে, বাংলাদেশে প্রতি বছর 20 লক্ষ লোক বলে যে চাকরি বাজারে আসতেছে 18 বছর। বাংলাদেশে কিন্তু কর্মক্ষণ মানে হলো 16 বছর। তো ওই পরিসংখ্যান থেকে যদি আপনি ধরেন, তাহলে এখন বাংলাদেশে প্রায় 19 থেকে 19.5 লক্ষ ছেলে বা মেয়ে চাকরি বাজারে আসতেছে। আর যে কোনো দেশে যখনই আপনার অর্থনীতি মানে কৃষিতে উৎপাদনশীলতা বাড়ে, তখনই কিন্তু কৃষিতে শ্রমিক কম লাগে। বিকজ আপনি মেশিন ব্যবহার করেন, আপনি পেস্টিসাইড ব্যবহার করতেছেন, আপনি ফার্টিলাইজার বেশি ব্যবহার করতেছেন, তাতে করে আপনার উৎপাদনশীলতা বাড়ে পারে কর, কিন্তু শ্রমিক কম লাগে। তো শ্রমিক এখন মনে করেন আপনি এক একর যদি আগে আমাদের যে কাছে দিয়া কাটতাম তাহলে 10 জন শ্রমিক লাগতো, এখন হারভেস্টার মেশিন একটা আপনি দিলেন, এটা 10 করতে পারবে। তো যত কৃষিতে উৎপাদনশীলতা বাড়বে
ততই কৃষিখাত থেকে আরও লোক কর্মচ্যুত হইয়া চাকরি বাজারে আসবে। এটা বাংলাদেশের জন্য ইস্যু না, এটা হলো ঐতিহাসিকভাবে আপনি যদি প্রতিটি উন্নত দেশকে দেখেন এবং উন্নয়নশীল দেশের সাথে তুলনা করেন, তাহলে দেখবেন যেমন এখন থেকে 50 বছর আগে মনে করেন ইউরোপে শতকরা 80% ছিল কৃষিখাতে নিয়োজিত। বাংলাদেশে যখন আমরা স্বাধীন হই 50 বছর বা 52 বছর আগে, তখন কিন্তু আমাদের প্রায় 90% ছিল কৃষিখাতে নিয়োজিত। এখন সেটা কমে 42 থেকে 43% আসছে। তো যতই কৃষিতে উৎপাদন বাড়বে, উৎপাদনশীলতা বাড়বে, ততই কৃষিখাতে লোক মানে আরও কর্মচ্যুত হইয়া নতুন করে চাকরি বাজারে আসবে। বাংলাদেশের একটা নতুন ফেনোমেনন আছে। আপনি বলেন 1980 সনে কয়টা মেয়ে লোক চাকরি করতো বাংলাদেশে? আমার ভাই, বোন, মা, ওরা কয়জন চাকরি করতো? এখন কিন্তু অলমোস্ট 20% চাকরির বাজারে কিন্তু আপনি যদি ব্যাংকে যান, ইন্স্যুরেন্স কোম্পানিতে যান, 20% মেয়েরা। কারণ ওরাও চায় নিজেদেরকে মানে উৎপাদনশীল খাতে জড়িত করার জন্য, ওরাও চায় ব্যবসা জড়িত করার জন্য নিজেদের। তো এখন সেজন্য বলতেছে যে যদি বিনিয়োগ না হয় তাহলে আপনি কিভাবে এই লোকগুলাকে মানে কাজে লাগাবেন? এখন যদি এই লোকজন যদি কাজ না পায়, অর্থাৎ চাকরি না পায়, তাহলে এটা কি ঘরে বসে থাকবে? তখন সমাজে আরো বেশি বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তখন কিন্তু এটাও বিনিয়োগের বিরুদ্ধে যায়, বিরুদ্ধে চলে যাবে। তো বাংলাদেশে এখন যদি আমি একটু র্যাপ আপ করি, বাংলাদেশে বর্তমানে আমি সরকারের যে চিন্তাধারা বিনিয়োগ বৃদ্ধি করার জন্য আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা যেই পরিবেশের কথা বলছেন, সেটাও আমি আনন্দিত। এতে আমাদের বিডা যে এফোর্ট নিচ্ছে সেটার জন্য আমি খুশি। তো প্রবলেম হলো বিনিয়োগের যে পরিবেশ, সেটা যদি আমরা সৃষ্টি না করি যথাযথভাবে, তাহলে যতই আমরা কথা বলি, যতই আমরা সম্বোধন করি, এতে কিন্তু খুব বেশি আসলে সেটি বিনিয়োগ হবে না, কাজে আসবে না।